বন্ধুরা, আইডিয়ার পড়া করতে তোমাদের স্বাগত। তো আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বাংলা বানান ব্যাকরণ বই। তো যাই হোক, বাংলা বানান বুঝতে গেলে আগে কটা জিনিস খেয়াল রাখতে হবে। যে বাংলা বানানের ক্ষেত্রে আমাদের বাংলা শব্দ তোমরা কিন্তু প্রথম অধ্যায়ে পড়েছো যে বাংলা শব্দের ক্ষেত্রে কিন্তু মানে মিক্সড, আমাদের বাংলা ভাষাটা হচ্ছে মিক্সড, দেশি বিদেশি, তৎসম তদ্ভব, এরকম প্রচুর শব্দের মিশ্রণ। তো বাংলা বানানের ক্ষেত্রে কি হয়, যেগুলি তৎসম শব্দ থেকে এসছে সেই তৎসম শব্দর রীতি অনুযায়ী কিন্তু আমাদের বাংলা ভাষাতে উচ্চারণ হয় না। সেই শব্দগুলো হয়তো সেখান থেকে গৃহীত হতে পারে, কিন্তু সেই বানানের রীতি কিন্তু অনুসরণ করা হয়নি। বাংলা কিন্তু নিজস্ব ব্যক্তিগত একটা বানান করে সেটার উপরে বেস করে কিন্তু বানানগুলো তৈরি করা হয়েছে ডিকশনারিতে। যেমন কি উদাহরণ দিলে তোমরা দেখতে পাবে, যেমন আমরা যদি বাংলা এই অক্ষর এটা যদি ভেঙে উচ্চারণ করা যায় তাহলে বাংলায় হবে অক্ষর, অক্ষর। কিন্তু সংস্কৃত শব্দের ক্ষেত্রে হবে অক্ষর। তো এই জিনিসগুলো খেয়াল করলে তোমরা বুঝতে হবে যে বাংলা ভাষায় যদি যেগুলো এসছে সংস্কৃত থেকে সেগুলো কিন্তু হুবহু অনুসরণ করা হয়নি। সেখানে কিন্তু অনুবাদ মানে মানে হুবহু কিন্তু করা হয়নি, সেখানে কিন্তু একটু অর্ধেক চেঞ্জ হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, উচ্চারণের সঙ্গে কিন্তু বানানের অনেক ক্ষেত্রে মিল হয় না, ঠিক আছে, মানে সম্পর্কযুক্ত না একে অপরের সঙ্গে। তাই বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় তৎসম শব্দের বানান সংস্কৃত ব্যাকরণ যেরকম আছে সেরকম অনুযায়ী বসে যায়। যেমন তোমরা শব্দরূপ পড়েছ নদী, নদী শব্দরূপটা সংস্কৃতে মানে তৎসম যেভাবে থাকে, নদীটা কিন্তু বাংলাতেও সেই একই উচ্চারণ, একই কিন্তু বানান হয়, নদী নদী। এটা কিন্তু হস্যইকার, এটা দীর্ঘকার, এটাই কিন্তু দীর্ঘকার। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এই বানানের কিছু কিছু বিকল্প আছে। যেমন কি, যেমন অবনী, সারণী। তো এই সব ক্ষেত্রে কিন্তু বানানগুলো বিকল্প বানান, মানে কি সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু এই দুটোই কিন্তু বলা যায়। অবনী এটাও বলা যাবে, আর অবনী এই দুটোই কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে হয়। কিন্তু আমরা বাংলা বানান হিসেবে নিয়েছি, যেহেতু বাংলায় এসছে, সেটা কিন্তু আমরা অবনী হিসেবে গ্রহণ করব, সেটা কিন্তু আমরা দীর্ঘিকার দেব না। যেমন কি আবার অনেক ক্ষেত্রে, যেমন কুটির, কুটির এগুলো সব হস্যিকার দিয়ে হলো। এবার হচ্ছে যেমন কি উষা, এটা কিন্তু সংস্কৃতে আছে উষা এবং উষা উভয়। আমরা কিন্তু এটাকে উষা হিসেবেই এই উষাটাই কিন্তু নেব, দীর্ঘটা কিন্তু হবে না, ঠিক আছে। সংস্কৃত অনুযায়ী কিন্তু এখানে হয়নি, সব ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে। এবার দেখো আরও কিছু নিয়ম। সংস্কৃত যদি ইন প্রত্যয় থাকে, যেমন শশীন, তো এটাকে ভাঙলে শস ইন। যদি ইন প্রত্যয় থাকে সেক্ষেত্রে কিন্তু এই হস্যিটা দীর্ঘি হয়ে যায়, ঠিক আছে, শশী। ইনটা থাকলে কিন্তু শেষে শশী মানে তোমার এই হয়ে যায়। আবার উল্টোভাবে সেম জিনিস যদি উল্টে দেওয়া যায় তখন কিন্তু সংস্কৃত প্রত্যয়যুক্ত যে শব্দগুলো আছে সেগুলো আবার দীর্ঘইকার হস্যিকারে পরিণত হয়। সংস্কৃত প্রত্যয় যেগুলো আছে, সংস্কৃত প্রত্যয়যুক্ত শব্দ, প্রত্যয়যুক্ত যেসব শব্দগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে দীর্ঘি পরিণত হয় হস্যিতে, পরিণত হয় হস্যিতে। যেমন কি মন্ত্রিন, ঠিক আছে। তো মন্ত্রিনটা এটা যদি ভাঙা এ করলে মন্ত্রী সভা, এই মন্ত্রিসভাটা এটা কিন্তু তোমার যে এখানে দীর্ঘিকার আছে, কিন্তু যেহেতু সংস্কৃত প্রত্যয়যুক্ত শব্দ আছে, হ্যাঁ, মন্ত্রীটা যেহেতু সংস্কৃত প্রত্যয়যুক্ত শব্দ সেহেতু কিন্তু এখানে যদি এখানে কিন্তু দীর্ঘিকারটা উঠে গিয়ে
মন্ত্রিসভা হবে, যেহেতু এটা সংস্কৃত প্রত্যয়যুক্ত শব্দ। ঠিক আছে, তাই কিন্তু এটা দীর্ঘিকার কিন্তু হস্যিকারে রূপান্তরিত হলো। আবার কিছু কিছু ক্ষেত্রে কী হয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় না, সেগুলো তোমার অতৎসম শব্দ, সরি এটা সংস্কৃত বা বা তৎসম। আবার কিছু কিছু ক্ষেত্রে কী হয়, যেমন মন্ত্রী গিরি, এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অতৎসম শব্দ, সেক্ষেত্রে সেই জন্য কিন্তু এখানে যা আছে সেটাই কিন্তু বসে যাবে। এটা কিন্তু আর তখন ইয়ে হলো না, মানে এটা কিন্তু দীর্ঘিকারটা কিন্তু আর হস্যিকার হলো না, যেটা আছে সেটাই বসে যাবে, যেহেতু প্রত্যয়টা আছে অতৎসম। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। বানানোর ক্ষেত্রে আরেকটা রীতিকে ফলো করা যায়, যেমন কি খাবে, ধরো তুমি কি খাবে আর তুমি কি খাবে। দেখো এই দুটোর মধ্যে কিন্তু বাক্যটা একই হলে এই যে দীর্ঘিকার আর হস্যিকার এর মধ্যে কিন্তু বিস্তর ব্যবধান। মানে কি, এই যে তুমি কি খাবে, এটাকে কিন্তু তোমার হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে হবে। এখানে তুমি কি খাবে যা খুশি তুমি বলতে পারো। হ্যাঁ, যেমন ভাত, ডাল, যা খুশি তুমি এখানে যতগুলো খুশি কিন্তু এখানে বলতে পারবে। তার মানে তুমি কি খাবে, তুমি কি খাবে, তোমাকে কোশ্চেন করলাম, তুমি বলে হ্যাঁ অথবা না। এখানে আমি বললাম তুমি কি খাবে, যা খুশি তুমি আনসার দিতে পারো। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। আবার একটা জিনিস খেয়াল করতে হবে যে সংস্কৃত তৎসম শব্দের শেষের যে বিসর্গগুলো হয়, যেমন ধরো ফলতো, ফলতো এই ত এটা কিন্তু দন্তস্ব হলন্ত বিসর্গটার মানে তোমরা ধাতুরূপের নিয়মগুলোর ক্ষেত্রে তোমরা দেখেছো, সন্তি তসের মানে ত বিসর্গ মানে তস। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু এই বিসর্গগুলো লুপ্ত হয়ে আমরা বাংলা ভাষায় যখন এসছে তখন আমরা কিন্তু ত লিখি, বিসর্গটা কিন্তু আউট হয়ে গেছে। ঠিক আছে, তো শেষের বিসর্গটা কিন্তু আউট হয়ে গেছে, কিন্তু বিসর্গ সন্ধির ক্ষেত্রে কিন্তু প্রথম শব্দের শেষের বিসর্গটি কিন্তু থেকে যায়। যেমন কি বয়স সন্ধি, এগুলো সব বানান হিসেবে হবে। বয়স সন্ধি, এটা কিন্তু যেমনভাবে আছে ঠিক তেমনভাবেই বসে যাবে। বয়স সন্ধি, অতঃপর, অধঃপাত। ঠিক আছে, এরকম শেষের বিসর্গটি যদি সন্ধিবদ্ধ হলেও মোটামুটি তোমার সেই একইভাবে থেকে যাবে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেশ্বর আর উমর ব্যবহার, যেমন কি কোনো কোনো জায়গায় উমর বদলে অনেশ্বর ব্যবহার হয়। ঠিক আছে, আর সব জায়গায় যে ব্যবহার হয় এমন কোনো ব্যাপার নেই। যেমন কি অহংকার, এটাকে কিন্তু আমরা মটা উঠে গিয়ে এখানে হয় অহংকার। ঠিক আছে, আবার দেখো অঙ্ক। ঠিক আছে, অঙ্কটাকে কিন্তু আমরা অঙ্ক এভাবেও লিখতে পারি। ঠিক আছে, সেমভাবে ধরো বঙ্গর ক্ষেত্রেও আমরা এইভাবে আমরা কিন্তু বঙ্গটা লিখি, আমরা কিন্তু বঙ্গ এভাবে লিখি না। তো এর কারণগুলো কি? তো এর কারণগুলো হলো তৎসম শব্দের সন্ধির কারণে পূর্বপদের শেষে ম থাকলে তার জায়গায় উম বা অনেশ্বর হয়। মানে পূর্বপদ মানে এটা পূর্বপদ, এটা পরপদ বা উত্তরপদ। পূর্বপদের শেষে যদি ম থাকে তাহলে আমরা সেখানে অনেশ্বর বা কোনো কোনো ক্ষেত্রে উম বসে। ঠিক আছে, ম অথবা আর ন থাকলে কিন্তু অনেশ্বরটা বেশিরভাগ ক্ষেত্রে বসে। হ্যাঁ, আর একটা জিনিস দেখো, রেপের ব্যবহারটা একটুখানি দেখে নাও। যেমন অর্জন, এটার ক্ষেত্রে কিন্তু এই রেপ থাকার কারণে কিন্তু এই দুটো বর্গের জ একটা হয়ে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা অর্জন লিখি। ঠিক সেমভাবে সূর্য, এই রেপ থাকার কারণে কিন্তু
জফলাটা উঠে গিয়ে আমরা বলি সূর্য। দেখতে পাচ্ছ এখানে কী 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 জায়গায় চেঞ্জ হয়। আসল বানান কিন্তু এইটা, কিন্তু আমাদের রেফের কারণে কিন্তু জফলা উঠে গেছে। যেমন মূর্ছা চয় ছয় আকার হয়, ওখানে শুধু রেফের জন্য চটা উঠে গেছে, শুধু ময় দীর্ঘ ছয় রেফ আকার আমরা বলি। ঠিক আছে, কিন্তু আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যতিক্রম বলতে গেলে ধরো যেমন ধরো অর্ঘ্য, অর্ঘ্যটাকে আমরা কিন্তু সূর্যের বানানটাকে খেয়াল করো, এটা যদি ঠিক হয়ে থাকে তাহলে হিসাব মতো এটা ঠিক হওয়ার কথা, কিন্তু না, ঠিক হবে কিন্তু এইটা। যদি ভেঙে দেখানো যাক, দেখো দেখো দেখো, অর ঘ অর্ঘ্য, ঠিক আছে। সূর্যটাকে ভাঙো, এই জফলা দিয়ে ভাঙো, জফলা দিয়ে ভাঙলে দেখা যাচ্ছে দন্তস্বয় দীর্ঘ র অন্তর্য অন্তর্য অ। এক্ষেত্রে দেখো এটাকে বলে দ্বিত্ব, দ্বিত্ব ঘটেছে। ঠিক আছে, এই দেখো দুটো একই বর্ণ বারবার চলে এসছে, তো এই দ্বিত্ব ঘটেছে। যেমনভাবে এইখানে দ্বিত্ব ঘটছিল, এই দ্বিত্বর ফলে কিন্তু পরবর্তী এগুলো বাদ চলে গেল। ঠিক আছে, ঠিক সেমভাবে এখানে দ্বিত্ব ঘটেছিল বলে কিন্তু এই দ্বিত্বটার জন্য জফলাটা বাদ চলে গেল। এখানে কিন্তু অল্পতে দ্বিত্ব ঘটেনি, এটা কিন্তু ঘ, আর এটা কিন্তু অন্তর্য। বুঝা গেল ব্যাপারটা? তো এবার এসছি বাংলা বানানের দ্বিতীয় পর্যায়ে, যার নাম হচ্ছে আমরা বলি নত্যবিধান ও সত্যবিধান। ঠিক আছে, তো এটাই সাধারণত কিছু জিনিস খেয়াল করবে, যেমন রি, র, মূর্ধন্য ষ, এই তিনটে শব্দ যদি থেকে থাকে তাহলে কিন্তু দন্তান্নর বদলে হয় মধ্যাহ্ন। ঠিক আছে, যেমন কি ঋণ, ঘৃণা। ঠিক আছে, এরকম কিন্তু যেহেতু রি রয়েছে সেই কারণে এই দেখো রি, এটাও কিন্তু রি, রিকার, সুতরাং এগুলোর ক্ষেত্রে কিন্তু মধ্যাহ্ন হয়। ঠিক আছে, তো যাই হোক, আর রি, আরেকটা জিনিস খেয়াল করো, এই সেম এগুলোর পর স্বরবর্ণ যদি ক বর্গ, ক খ গ ঘ, প বর্গ, প ফ ব ভ, ঠিক আছে, তো এরকম আর অন্তর্য ব হ অনেশ্বর, এইগুলো থাকলে সেক্ষেত্রে কিন্তু ন হয়। ঠিক আছে, থাকলে সেক্ষেত্রে কিন্তু ন হয়। ঠিক আছে, এই জন্যই কিন্তু কৃপণ, দেখো এই প বর্গ আছে। ঠিক আছে, যেমন হরিণ, এই র বর্গ আছে, তো এই বর্গগুলো কিন্তু খেয়াল করতে হবে। এবার দেখো, আর এমনি সাধারণত কিছু উল্লিখিত বর্ণ ছাড়া অন্য অন্য বর্ণের ব্যবধান থাকলে দন্তান্ন হয়। ঠিক আছে, ধরো এই যে বর্ণগুলো বললাম, এই বর্ণগুলো যদি না থাকে, অন্য বর্ণ থাকলে কিন্তু সেক্ষেত্রে দন্তান্ন হয়। যেমন ধরো দর্শন, তালবস্য রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু দন্তান্ন হয়েছে, মধ্যাহ্ন হয়নি। আচ্ছা, এবার দেখো ট, ঠ, ঠ, ড, ঢ, এইগুলো যখন থাকবে তখন কিন্তু মধ্যাহ্ন হবে। ঠিক আছে, যেমন ঘন্টা মধ্যাহ্ন। ঠিক আছে, দণ্ড মধ্যাহ্ন। তো এগুলো কিন্তু সাধারণত এগুলো হচ্ছে ট বর্গ। ঠিক আছে, এগুলোকে বলা হয় ট বর্গ। এই ট বর্গ থাকা মানে সেখানে কিন্তু মধ্যাহ্ন হবে। ঠিক আছে, আর ত থ দ ধ, ত থ দ ধ, এইগুলো থাকলে সেখানে কিন্তু আবার দন্তান্ন হয়। ঠিক আছে, দন্ত ন, দন্তান্ন হয়। ঠিক আছে, যাই হোক, যেমন ধরো চিন্তা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস দেখো, পূর্ব আর অপর, এই দুটো শব্দ যেখানে থাকবে তারপরে কিন্তু মধ্যাহ্ন হয়। যেমন অপরাহ্ন। ঠিক আছে, অপরাহ্ন। আর একটা জিনিস খেয়াল করো, যেমন পর, উত্তর, চন্দ্র, পার, নার,
হ্যাঁ, এইগুলো থাকলে সেইগুলোর কিন্তু ন হয়। ঠিক আছে, আর একটা আছে সেটা হচ্ছে অয়ন। এখানে কিন্তু এটা মূর্ধন্যটা যন্ত্রণাটা কিন্তু চেঞ্জ হয় মূর্ধন্য হয়। এই শব্দগুলো থাকলে সেগুলোর সঙ্গে কিন্তু দন্তান্ন জায়গায় কিন্তু মূর্ধন্য হয়। এটা কিন্তু ভালো করে খেয়াল করবে। আর এমনি সাধারণত কতগুলি নয়ের মানে স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, মানে সেইগুলো সাধারণভাবে সেই শব্দের পরে বসে। তো এগুলো মনে রাখা খুব কঠিন। তাই জন্য কী হয়েছে, তাই জন্যে এক ভাষাবিদ যার নাম জ্যোতিভূষণ চাকি, ইনি কী করেছেন, একটা কবিতা লিখেছেন। কবিতা তোমরা তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের ঠিক 16-17 পাতার দিকে পেয়ে যাবে। ঠিক আছে, একটুখানি কবিতাটা দেখে নিও, ওখানেই তোমাদের অনেকগুলো মূর্ধন্য কোথায় ব্যবহার হয় সেইগুলো কিন্তু তোমাদের ডিটেলসে একটা কবিতার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। তাও কবিতাটা আমি একবার বলে দিচ্ছি। বাণিজ্য লাবণ্য শোণিত, আপন কঙ্কন কোন গণনা, গণিত চাণক্য তৃণনিপুণ, লবণ বণিক গুণ বিনাকণা, মণিপাণি বানপণ মাণিক্য, নৈপুণ্য গণ্য ফণিপুণ্য গণ। তো এই সাধারণত এরকম একটা বড় একটা কবিতা লিখেছে, তার থেকে কিছু কিছু অক্ষর কেটে এখানে বসানো রয়েছে। ঠিক আছে, সেই কবিতায় কিন্তু তার উল্লেখিত এই শব্দগুলো ছিল। ঠিক আছে, কবিতাটা পুরোটা এখানে দেওয়া নেই, কিন্তু এই যে শব্দগুলো দেওয়া ছিল সেই কবিতা থেকে কিন্তু এইগুলো উঠে এসছে। ঠিক আছে, তো এইগুলো গেল নত্যবিধান। এবার আমরা পড়ব সত্যবিধান। দেখে নাও তাহলে কোথায় কোথায় সত্যবিধান হয়, মানে মধ্যাহ্ন সহ হয় যন্ত্রসর জায়গায়। একটা যদি রির পরে সাধারণত রেপ থাকে, মানে রেপ বা রি থাকে, রেপ বা রি থাকে, তাহলে কিন্তু তারপরে মূর্ধন্য স হয়। যেমন কি ঋষভ, হ্যাঁ, যেমন আমরা পড়েছি বাংলাতে হর্ষবর্ধন, হর্ষ, এই কিন্তু রি। তো এগুলো থাকলে কিন্তু রিকার হয়। যেমন কি ট আর ঠ, ট আর ঠয়ের পরে ঠয়ের আগে কিন্তু তোমার মূর্ধন্য স বসে। ঠিক আছে, যদি সেগুলো শীষ ধ্বনি হয়, যেমন নষ্ট, কষ্ট, ঠিক আছে, তো এগুলো কিন্তু খেয়াল মনে রাখতে হবে, একটুখানি মনে রাখার ব্যাপার। আচ্ছা, স্বরবর্ণের ক্ষেত্রে অ আর আ বাদ দিয়ে অন্য কোনো স্বর যদি বসে তাহলে কিন্তু তোমার দন্তস্ব হয় মূর্ধন্য স হয়। যেমন পরিষ্কার, এখানটা যদি ভাঙা যায় অ পরিষ্কার। ঠিক আছে, তো এখানে দেখো হস্যই কার আছে, এটা কিন্তু অ বা আ নেই। ঠিক আছে, তাই জন্য কিন্তু এখানে মূর্ধন্য স হলো। তো এরকমভাবে আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ধরো মুমূর্ষু, এটাও ভেঙে দেখবে, যেহেতু এখানে অকার বা আকার নেই সেহেতু কিন্তু দীর্ঘকার আছে, দীর্ঘ আছে বলেই কিন্তু এখানে মূর্ধন্য স বসেছে। ঠিক আছে, সেমভাবে কটা বিভক্তি একটু মনে রাখতে হবে। অতি, অধি, অনু, অপি, অভি, নি, পরি, প্রতি, বি, সু। তো এগুলোর পরে কিন্তু মূর্ধন্য স হয়। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে প্রতিষেধক। ঠিক আছে, এই প্র আছে বলে এখানে কিন্তু মূর্ধন্য স এসছে, প্রতি আছে বলে। ঠিক আছে, তো অভিষেক, অভিষেক, এই অভি আছে বলে কিন্তু মূর্ধন্য স এসছে। এছাড়াও কতগুলি স্বাভাবিক স্বাভাবিক কতগুলি আছে যেগুলি ওই সেমভাবে কিন্তু কাসূত্র অনুযায়ী বলেছিলাম জ্যোতিভূষণ চাকি, জ্যোতিভূষণ চাকির কবিতা, কবিতা অনুযায়ী যেটা কবিতা বলেছিলেন তার থেকে অনেকগুলো শব্দ বেছে নেওয়া হয়েছে,
যেমন আষাঢ়, ঈষৎ, ঊষর, নিকষ, বিশেষণ, পরেরটা মধ্যাহ্ন হবে ভাষা, উষা, বিশেষ, ষোড়শ, বিষাণ, বিষ, পুষ্প, দোষ, মহিম, মুশিক, প্রদোষ, প্রত্যুষ, ভূষণ, ভূষা, শেষ, বাষ্প, ভাষ্য, পোষ্য, মেষ। এগুলোর পরে কিন্তু তোমার মধ্যাহ্ন হবে সব কটাই। তো এই ছিল বাংলা বানানের সাতকাহন। এই বাংলা বানানের মধ্যে সব কভার হয়ে গেছে। তো একটুখানি তোমাদের সবটাই মুখস্থ করার মুখস্থবিদ্যা, একটুখানি ভালো করে মুখস্থ করতে হবে বুঝে বুঝে। তো এগুলো কিন্তু তোমাদের যত দিন পড়াশুনো করবে বানান ঠিক করতে গেলে কিন্তু এই বানানগুলো কিন্তু তোমাদের লাগবে, সিস্টেমটা তোমাদের লাগবে কিন্তু। এই চ্যাপ্টারটা কিন্তু মানে সব ক্লাসের জন্যই প্রযোজ্য, ঠিক আছে? তো একটুখানি ভালো করে দেখে নিও। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। আর পরপর ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই।